এবার শেখো বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের সামনে দুর্গাপুজো, তবুও আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমাদের মতো যারা এখনও আমরা স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো পরীক্ষার দিকে তাকিয়ে আছি, তাদের জন্য আমাদের পড়াশোনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা যারা সিলেবাস ধরে এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের দিকে, তাদের জন্য আজকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ব্যথার বার্ষিক কবিতার আলোচনা এবং কবিতার লাইন ধরে প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছি। এই ক্লাসটি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যথার বার্ষী জসিমউদ্দিনের লেখা একটি অন্যতম কবিতা, এবং এই কবিতা থেকে আমাদের প্রাথমিকভাবে দুটি তথ্য মনে রাখতে হবে। সেগুলি হলো, এই কবিতাটির উৎস হলো নকশি কাঁথার মাঠ, জসিমউদ্দিনের একটি অন্যতম এবং বিখ্যাত কাব্যগ্রন্থ নকশি কাঁথার মাঠ। এই নকশি কাঁথার মাঠ থেকেই আমাদের আলোচ্য যে কবিতা ব্যথার বাঁশি, এই কবিতাটি নেওয়া হয়েছে। উল্লেখ্য বলা প্রয়োজন, জসিমউদ্দিন তার নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি অধ্যায় ভিত্তিক হিসেবে মোট 14টি অধ্যায়ের দ্বারা তার কাব্যগ্রন্থের বিষয় তিনি নির্বাচন করেছেন, এবং সেই কাব্যের বিষয় রূপাই এবং সাজুর প্রণয় কথা, তাদের প্রেমের যে দিকগুলো রয়েছে, প্রেমের সমস্যা, এবং একসময় তাদের মনে যে বিরহ, সেই বিরহ যন্ত্রণা নিয়ে একটা সুখী পরিবার কিভাবে দুঃখে কষ্টের মধ্য দিয়ে শেষ হয়ে যায়, সেই বিষয়টি রয়েছে নকশি কাঁথার মাঠের কাব্যের মধ্য দিয়ে। আমাদের যে পাঠ্য কবিতা, সে পাঠ্য কবিতাটি নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এবং এটি 6ষ্ঠ অধ্যায়ের অংশ, অর্থাৎ 6 নম্বর অধ্যায়ের শেষের দিকের একটু অংশ হলো আমাদের পাঠ্য কবিতাটি। এবং আমাদের যে পাঠ্য কবিতা, তার যে শিরোনাম ব্যথার বাঁশি, এই শিরোনামটি দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ, অর্থাৎ পর্ষদ এই কবিতার শিরোনামটি নির্বাচন করেছেন। অর্থাৎ আমরা এখান থেকে 3টি অংশ জানলাম। প্রথমত, কবিতার মূল কাব্যগ্রন্থ নকশি কাঁথার মাঠ, কবিতার নামকরণ করেছেন পর্ষদ, এবং কবিতাটি একটি বিরহমূলক কাব্য, অর্থাৎ রূপাই আর সাজুর প্রণয় বিরহমূলক কাব্য, একটি শোক কাব্য। আমরা কবিতার আলোচনার পূর্বে কবি সম্পর্কে এবং নকশি কাঁথার মাঠ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। প্রথমেই বলি নকশি কাঁথার মাঠ সম্পর্কে কিছু তথ্য। নকশি কাঁথার মাঠ রূপাই এবং সাজুর প্রণয় কথা। কোনো একটি গ্রামে একজন ছেলে থাকতো, তার নাম রূপাই, এবং তার পাশের গ্রামে থাকতো একটি মেয়ে, তার নাম সাজু। কোনো এক সময় তাদের মধ্যে দেখা হয়, এক সময় পূর্বরাগ পেরিয়ে অনুরাগ, তারপর তাদের মধ্যে বিবাহের প্রস্তুতি হয়, এক সময় তাদের বিয়েও হয়, তারপর তারা একটা সুখের সংসার গড়ে তোলে। কিন্তু এই সুখের সংসার বেশি দিন টিকেনি। হঠাৎ করেই রূপাই গ্রামের জমিদারদের সঙ্গে একটা ঝামেলা বা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, এবং তখন থেকেই সে ফেরার হয়ে যায়, তার আর খোঁজ পাওয়া যায় না। এদিকে সাজু বাড়িতে একা বিরহ যন্ত্রণায় আশার আলো জ্বালিয়ে বসে থাকে, কখন রূপাই ফিরে আসবে। কিন্তু রূপাই আর ফিরে আসে না। দীর্ঘদিন ধরে এইভাবে কাটাতে কাটাতে একদিন সাজু ঠিক করলো তার বিরহ, প্রেম, যন্ত্রণা সব কিছু নিয়ে একটি কাঁথার মধ্য দিয়ে নকশা অঙ্কন করে কিছু তথ্য লিখে রাখতে, এবং এটিকেই বলা হচ্ছে নকশি কাঁথা, অর্থাৎ কাঁথার উপর দিয়ে তাদের প্রেমমূলক বিরহ যন্ত্রণার যে তথ্যগুলো বা যে কথাগুলো লেখা হয়েছে নকশার আকারে,
সেগুলিকে নিয়েই নকশি কাঁথা। এবং এই নকশি কাঁথা যখন সাজু তৈরি করলো, তখন একদিন সে তার মাকে বলল, সে যখন মারা যাবে তার কবরের উপর যেন এই নকশি কাঁথাটা রাখা হয় বা ঢাকা দেওয়া হয়। এক সময় দেখা যায় সাজু মারা যায়। সাজুর কথা মতোই তার কবরের উপর নকশি কাঁথা ঢাকা দেওয়া হয় এবং তার পরের দিন বা তার কিছুদিন পর দেখা যায় সেই নকশি কাঁথা যেখানে যে সাজুর কবরের উপর ঢাকা ছিল তার পাশেই একজন বিদেশি সেই নকশি কাঁথা ঢাকা দিয়ে পড়ে রয়েছে মৃত অবস্থায়। এবং আমরা অতি সহজেই বুঝতে পারি সে আর কেউ নয়, সে হলো রূপাই। এইভাবে রূপাই এবং সাজুর পাশাপাশি দুটো মৃতদেহ কবরের মধ্যে এক বিরহ শোকের চিরন্তন কাব্য রচনা করে দিয়ে গেছে নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। আমাদের যে নির্বাচিত পাঠ্য বা পাঠ্যাংশটি সেটি 6ষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এই হলো কবিতার প্রেক্ষাপট, অর্থাৎ কবিতার যে মূল কাব্যগ্রন্থ তার বিষয়। এরপর আমাদের কবিতার লাইনগুলো পড়লে পরে বুঝতে অনেকটাই সুবিধা হবে। আমরা কবিতার লাইনে যাওয়ার পূর্বে দেখে নিই কবি পরিচিতির কিছু তথ্য। আমাদের আজকের কবিতার কবি হলেন জসিমউদ্দিন। জসিমউদ্দিন, যিনি বাংলা সাহিত্যে পল্লী কবি নামেই পরিচিত, তিনি 1904 খ্রিস্টাব্দে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি যে সমস্ত কাব্যগ্রন্থগুলো রচনা করেছেন সেগুলি হলো নকশি কাঁথার মাঠ, একটি বিখ্যাত কাব্যগ্রন্থ নকশি কাঁথার মাঠ, এবং আমাদের কবিতার উৎসই হলো নকশি কাঁথার মাঠ। এরপর রয়েছে তার রাখালি, বালুচর, ধানক্ষেত, সজন বাদিয়ার ঘাট ইত্যাদি তার অন্যতম। তবে কাব্য সাহিত্য ছাড়াও তিনি বেশ কতগুলো ভ্রমণ কাহিনী রচনা করেছেন। মূলত তিনি তার নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থের জন্যই সমস্ত পাঠক সমাজে আজও সমাদৃত হয়ে আসছেন। আমরা এবার চলে যাই কবিতার আলোচনায়। আমাদের আজকের কবিতা ব্যথার বাঁশি। কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন এবং কবিতা সম্পর্কে একটু তথ্য দেওয়া রয়েছে আমাদের পাঠ্যপুস্তকেই, এবং সেটি হলো পল্লী কবি জসিমউদ্দিনের লেখা নকশি কাঁথার মাঠ অন্যতম জনপ্রিয় শোক কাব্য। অর্থাৎ যে নকশি কাঁথার মাঠ যেখান থেকে আমাদের এই কবিতাটি নেওয়া হয়েছে সেটি হলো একটি জনপ্রিয় শোক কাব্য, অর্থাৎ বিরহ বেদনায় লেখা একটা কাব্যগ্রন্থ, এবং সেটি হলো রূপাই ও সাজুর প্রণয়। আমি একটু আগে গল্পটা সমস্ত খুলে বললাম। রূপাই এবং সাজুর যে প্রেম এবং বিরহ, এই প্রেম এবং বিরহ এই দুয়ের সমন্বয়ে একটি আখ্যান কাব্য। এবং ব্যথার বাঁশি কবিতাংশটি, আমাদের যে এই কবিতাটা রয়েছে, কবিতাংশটি নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে এবং এই নামকরণটা করেছেন পর্ষদ কর্তৃক, অর্থাৎ পর্ষদ কর্তৃক এই নামকরণ করা হয়েছে। আমরা এবার কবিতার লাইনে চলে যাই। কবিতার প্রথম লাইনে কবি বলেছেন, মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি, মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। অর্থাৎ কবি এখানে বললেন মাঠের রাখাল। মাঠের রাখাল বলতে এখানে তিনি রূপাইকে বলেছেন। আমাদের নকশি কাঁথার মাঠ কাব্যের যে নায়ক সেই রূপাই হলো মাঠের রাখাল, এবং কবি বলেছেন মাঠের রাখাল বেদনা তাহার, তাহার যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আমরা কি অত বুঝি, আমরা যারা একটু সচ্ছলভাবে সুখে শান্তিতে রয়েছি তারা কি
তার দুঃখ কষ্টগুলো বুঝতে পারবো? মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। মিছে কথার অর্থ হলো মিথ্যা, অর্থাৎ আমরা মিথ্যেই মোদের মানে আমাদের সুখ দুঃখ, অর্থাৎ আমাদের জীবনের যে সুখ দুঃখ সেই সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। এখানে তার কথার অর্থ হলো রূপায়ের, অর্থাৎ আমাদের জীবনে ঘটে যাওয়া যে সুখ দুঃখ সেই সুখ দুঃখ দিয়ে আমরা যদি রূপায়ের জীবনের যে দুঃখ বিরহ যন্ত্রণা সেটি যদি খোঁজার চেষ্টা করি, অর্থাৎ আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া যে সমস্ত সুখ দুঃখগুলো রয়েছে সেই আমাদের পরিচিত সুখ দুঃখের সঙ্গে আমরা যদি রূপায়ের যে বিরহ যন্ত্রণামূলক যে চিত্রগুলো রয়েছে তার জীবনের সুখ দুঃখগুলো যদি খোঁজার চেষ্টা করি, তাহলে কি আমরা সেগুলো খুঁজে পাবো? কবি প্রশ্ন করেছেন। আবার বলেছেন, আমাদের ব্যথা কেতাবেতে লেখা। কেতাব কথার অর্থ বই বা পুস্তক, অর্থাৎ আমাদের যে ব্যথা যন্ত্রণাগুলো সেগুলো সব কেতাবেতে লেখা, পড়িলেই বোঝা যায়। এখানে স্পষ্টভাবে বলেছেন আমরা যারা মানুষেরা, সহজ সরল মানুষেরা, যারা শ্রমজীবী মানুষ বা যারা বিভিন্ন সমাজের বিভিন্ন ধারার মানুষ, তাদের সুখ দুঃখের কথা আমরা বিভিন্ন রকম উপন্যাস, কবিতা, প্রবন্ধ এগুলোর মধ্য দিয়েই কিন্তু খুঁজে পাই। কিন্তু যে রূপাই গ্রামের একটি প্রত্যন্ত গ্রামের একটা ছেলে রূপাই এবং সাজু, তাদের যে প্রণয়, তাদের যে বিরহ, সেই বিরহ যন্ত্রণাগুলো কি আমরা বইয়ের পাতায় খুঁজে পাবো নাকি পাওয়া যায়? আবার বললেন, যে লেখে বেদনা বেবুঝ বাঁশিতে কেমনে দেখাবো তাই। আবার বললেন, যে লেখে বেদনা বেবুঝ বাঁশিতে কেমনে দেখাবো তাই। যে লেখে বেদনা, অর্থাৎ যে তার মনের দুঃখ যন্ত্রণা বেদনার কথাগুলো খাতার পাতায় বা অক্ষরের আকারে না লিখে বেবুঝ বাঁশিতে, অর্থাৎ বাঁশির সুরের মধ্য দিয়ে প্রকাশ করে, তাকে কিভাবে দেখানো যায়? অর্থাৎ রূপাই তার দুঃখ কষ্টগুলোকে তার বাঁশির সুরের মধ্য দিয়ে প্রকাশ করত। তাই বলেছে, যে লেখে বেদনা বেবুঝ বাঁশিতে, অর্থাৎ যে বাঁশির সুর আমরা বুঝতে পারি না, সেখানে ব্যথা বেদনা রয়েছে নাকি আনন্দের সুর রয়েছে, সেখানে কিভাবে রূপায়ের মনের যে সুখ দুঃখের যন্ত্রণা সেগুলো কি করে বোঝা যায়? এরপর বলেছেন, অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে। অনন্তকাল অর্থাৎ চিরন্তন বা শাশ্বত, প্রথম থেকেই যাদের হৃদয়ে যন্ত্রণা রয়েছে, বুকে কথার অর্থ হৃদয়ে যন্ত্রণা প্রথম থেকেই রয়ে গেছে, এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে। এবং যে সমস্ত কবিরা মানুষজনের এই দুঃখ কষ্টগুলো, হৃদয়ের যন্ত্রণাগুলো কাছ থেকে দেখেছেন, তারা তা প্রকাশ করেছেন কখনো কবিতায়, কখনো গল্পে, কখনো উপন্যাসে, আবার কখনো বা নাটকের মধ্যেও অভিনয় করে দেখিয়েছেন নাট্যকারেরা বা অভিনেতারা। কিন্তু এ দেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে, অর্থাৎ যারা আমাদের দেশে চিরন্তন দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে যারা রয়েছে তাদের কথা যেমন লিখেছে, ঠিক তেমনিভাবে রূপায়ের সুখ দুঃখের কথা রয়ে গেছে তার বাঁশির সুরের মধ্যে দিয়ে। এরপর আবার কবি বলেছেন, সে ব্যথাকে আমি কেমনে জানাবো তবুও মাটিতে কান। আবার কবি বলেছেন, সে ব্যথাকে আমি কেমনে জানাবো তবুও মাটিতে কান পেতে রহি, কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ। কবি স্পষ্টভাবে বললেন সেই ব্যথাকে বলতে রূপায়ের মনের মধ্যে যে যন্ত্রণা, যে বিরহ, তাকে বলা হয়েছে। আমি কেমনে জানাবো, অর্থাৎ পাঠকদেরকে কবি কিভাবে সেই অনুভূতিগুলোকে বোঝাবেন তা বুঝতে পারছেন না। তবুও মাটিতে কান পেতে, অর্থাৎ মাটির সঙ্গে মিশে গিয়ে রহি কভু শোনা যায় যদি কহে মাটির প্রাণ, অর্থাৎ মাটির সঙ্গে মিশে গিয়ে কবি তা বোঝার চেষ্টা করেছেন এবং
তা বোঝানোর চেষ্টাও করেছেন। এরপর বলেছেন, মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা। মোরা কথার অর্থ আমরা, অর্থাৎ আমরা জানি বৃন্দাবনে, অর্থাৎ বৃন্দাবন হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র এবং সেখানে ভগবান তার লীলা কাহিনী করেছেন বা লীলা খেলা করেছেন। রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা। এবং সেখানে যে সমস্ত রাজা ছিল, প্রাচীন বা পুরাণের যে সমস্ত রাজা বাদশারা ছিল, তাদের যে সুখ দুঃখের কথা সেখানে রয়েছে, তার মধ্য দিয়েই কিন্তু আমরা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র পরিদর্শন করে তার লীলাক্ষেত্র সম্পর্কে জানতে পারি। পল্লীর কোলে নির্বাসিত এ ভাই বোনগুলো হাই, যাহাদের কথা আদ বোঝা যায় আদ নাহি বোঝা যায়। এবার বললেন, পল্লীর কোলে অর্থাৎ পল্লী বাংলা, গ্রাম বাংলার কোলে নির্বাসিত, অর্থাৎ যারা শহর জীবন ছেড়ে যারা পুরোপুরিভাবে গ্রাম জীবনের সঙ্গে নিজেকে মেলে ধরেছে বা গ্রাম জীবনে এসে দিন কাটাচ্ছে, তারা এ ভাই বোনগুলো অর্থাৎ গ্রামের মাটিতে যারা খেটে কৃষক সম্প্রদায়ের মানুষ যারা, সেই সমস্ত ভাই বোনগুলো হাই, যাহাদের কথা আধ বোঝা যায়, যাদের কথাগুলো অর্ধেক বোঝা যায়, অর্থাৎ তাদের যে নিয়মিত দুঃখ কষ্টের মধ্যে যে জীবনযাত্রা, তাদের যে নিয়মিত দুঃখ কষ্টের মধ্য দিয়ে যে জীবনযাত্রা, তা অর্ধেকটা বোঝা যায়, আবার অর্ধেক বোঝা যায় না। আধ নাহি বোঝা যায়, তাহাদেরই এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল। অর্থাৎ তাদের মনের মধ্যে যে দুঃখ কষ্টগুলো, যারা গ্রামের সঙ্গে মাটির সাথে মিশে রয়েছে অনেকটা রূপায়ের মতো, তাদের মনের মধ্যে যে বিরহ দুঃখ কষ্ট যন্ত্রণা, তা কিন্তু অর্ধেক লুকোনো থেকে যায়, তা আমরা বুঝতেই পারি না। কি করিয়া আমি দেখাইব তাহা, তাহলে আমি এগুলো কিভাবে দেখাবো? কোথা পাবো সেই বল? বল কথার অর্থ কথা বা উক্তি। অর্থাৎ কবি রূপায়ের এবং সাজুর যে প্রণয় বিরহ সেগুলো কাছ থেকে দেখেছেন এবং দেখার পর তার মনের মধ্যে যে অনুভূতি, সেই অনুভূতি থেকে বলেছেন, কি করিয়া আমি দেখাইব তাহার, অর্থাৎ রূপায়ের যে দুঃখ কষ্ট মনের যে অনুভূতিগুলো, সেগুলো আমি কি করে দেখাবো? কোথা পাবো সেই বল? সেগুলোকে প্রকাশ করার জন্য যে উদাহরণ, যে উক্তি, যে কথাগুলো, সেগুলো আমি কোথায় পাবো ভাষা? সে বন বিহগ কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই। সে বন বিহগ অর্থাৎ রূপায়ের জীবনযাত্রার গড়া যে গ্রাম জীবন রয়েছে, সেই গ্রাম জীবন জঙ্গলে মধ্যে যে রূপায়ের জীবন কথা, সেখানে রূপায় কাঁদতে কাঁদতে রূপায়ের বাঁশির সুরে কান্নার সুর ভেসে আসে। সেই বেদনার ভাষা নাই, ব্যাধের সায়ক বুকে বিঁধিয়াছে জানে তাহার বেদনায়। অর্থাৎ কবি এখানে একটু অন্যভাবে বললেন যে যে রূপাই বনে জঙ্গলে গ্রামের মাটিতে খেতে খামারে কাজ করে, তার মনের মধ্যেও এক সময় প্রেমের জন্ম ঘটে এবং সেই প্রেম কাটিয়ে যখন তার মনের মধ্যে বিরহ যন্ত্রণা জন্ম নেয়, তা প্রকাশ করার সময় সে কিন্তু প্রকাশ করতে পারে না। অনেক সময় বাঁশির সুরের মধ্য দিয়েই সে তা প্রকাশ করে। কিন্তু কবি বলেছেন, বেদনার ভাষা নাই, অর্থাৎ তার যে মনের বেদনা, সেই ভাষাটা প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। ব্যাধের সায়ক বুকে বিঁধিয়া আছে জানে তাই বেদনায়। অর্থাৎ ব্যাধ যেমন কোনো পশুকে হত্যা করে ঠিক কৌশলে তার বুকে তীর বিদ্ধ করে, ঠিক তেমনি এখানেও যেন তীর বিদ্ধ করেছে রূপায়ের হৃদয়ে, যেখান থেকে আর কোনো ভাষার উৎস্রোত ঘটে না বা ভাষার জন্ম হয় না। সেই ভাষা অবোঝাই থেকে যায়, অব্যক্তই থেকে যায়। এরপর পরের লাইনে কবি বলেছেন, বাজায় রূপাই বাঁশিটি বাজায় মনের মতন করে। অর্থাৎ এই যে এত দুঃখ কষ্ট, সে সাজুরকে এত ভালোবাসা, সাজুর প্রতি এত প্রেম, তাদের মধ্যে যে বিরহ, ছেড়ে থাকার যে বিরহ, এই বিরহের মধ্য দিয়েও বা সাজুর সঙ্গে থাকার যে মুহূর্ত, সুখের মুহূর্ত, সেই মুহূর্তগুলো থেকেও যে বিরহের জন্ম, সেই বিরহ থেকেই তার ভাষায় প্রকাশ করার জন্য কোনো কথা না থাকলেও রয়েছে বাঁশির সুর। এবং বলেছেন, বাজায় রূপাই বাঁশিটি বাজায় মনের মতন করে।
অর্থাৎ সে তার মনের মতো করে বাঁশি বাজিয়ে সুর তোলে। যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাঁশিতে ঝরে, অর্থাৎ রূপাই তার মনের মধ্য দিয়ে যে বিরহ, যে কান্নাগুলো রয়েছে, যেগুলো সে সচরাচর ভাষার দ্বারা প্রকাশ করতে পারে না, সেগুলি বাঁশির সুরের মধ্য দিয়ে প্রকাশ করে। কত সুন্দরভাবে কবি বলেছেন, যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি, অর্থাৎ যে ব্যথাগুলো সে বুকের মধ্যে রাখতে পারেনি সেই ব্যথাগুলো বাঁশির সুরের মধ্য দিয়ে প্রকাশ করেছে রূপাই। অর্থাৎ রূপাইয়ের সাজুর প্রতি যে প্রেম এবং তাদের যে বিরহময় জীবন, সেখান থেকেই কিন্তু তার এই বিরহ মধুর কথাগুলো উঠে এসছে। আমাদের কবিতার লাইনটি এখানে শেষ হয়েছে, অর্থাৎ পাঠ্যাংশটি এইটুকু। কিন্তু এরপরও আমরা যদি কেউ নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি পড়তে চাই, তাহলে অতি সহজেই দেখব আমরা সেখানে 14টি অধ্যায় রয়েছে এবং 14টি অধ্যায়ের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে কবি রূপাই এবং সাজুর প্রণয় এবং বিরহময় জীবনের কথা তুলে ধরেছেন। যাদের জানার আগ্রহ থাকলো তাদের অবশ্যই অনুরোধ করব কাব্যগ্রন্থটি আবার পড়ে নেবেন। আজকের এই আলোচনাটি আশা করি সবাই বুঝতে পেরেছ। এখান থেকে আমাদের এমসিকিউ লেভেলের প্রশ্ন হবে। এছাড়াও যারা সিবিএসই বোর্ডের নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত উপকারী। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় তা বেশিরভাগ লাইন তুলেই হয়, কিন্তু এই কবিতার বাইরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমাদের মনে রাখাটা অত্যন্ত দরকার এবং আমি সেগুলো বলে দিয়েছি, আশা করি প্রত্যেকেরই মনে আছে। আমরা এর পরের ক্লাসে এখান থেকে প্রশ্নোত্তর আলোচনা নিয়ে আসব। আজকের মতো এই পর্যন্ত। আশা করি আলোচনাটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা ক্লাসে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার প্রথমেই ভিডিওগুলো পেয়ে যাও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো আর এগিয়ে চলো আমাদের স্কুল সার্ভিস কমিশন ও মাদ্রাসা সার্ভিস কমিশনের পথে। ধন্যবাদ।